হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে ব্লগ শুরু করলাম একটা গলি থেকে। আর গলি হচ্ছে আমার বাসার গলি। বাসার থেকে মাত্র বেরোলাম, বাসার থেকে বেরোয় অফিসে দিয়ে যাচ্ছি। ভাবলাম আজকে একটু ব্লগ করি, অনেকদিন ধরে ব্লগ করি না। আসলে বৃষ্টির জল যেদিন থাকে, যেদিন বৃষ্টি হয় সেদিন আমার কিছুই ভালো লাগে না। বাইক চালাতে ভালো লাগে না, আবার আমার ব্লগ করতে আরও ভালো লাগে না, কারণ এত বৃষ্টি আমার বিরক্ত লাগে। তো আজকে একটু রোদ উঠছে, রৌদ্রোজ্জ্বল একটা পরিবেশ। তো ভাবলাম যে রৌদ্রোজ্জ্বল পরিবেশে একটু বাইক যেহেতু নিয়ে বেরোবই, অফিসে যেহেতু যাবই, তাহলে একটু ব্লগে করে ফেলি। তো এই কারণে ব্লগ করা শুরু করলাম। তো এখন আমি আছি হইল বঙ্গবন্ধু রোড, মানে শেখ হাসিনা চলে গেছে কিন্তু তারপর বঙ্গবন্ধু রোড রয়ে গেছে। বঙ্গবন্ধু রোড থেকে এই রোডে আসলাম, এই রোড ধরে একদম মাতবার বাড়ি দিয়ে আশুলিয়া বেরোবো, তারপরে আমার অফিস যাবো। সকালে একটু জনশূন্য থাকে, বাট আর একটু আগে যদি আসতাম তাহলে অনেক লোক দেখতে পেতাম। কী জন্য জানেন? কারণ গার্মেন্টস শিল্প এলাকা তো এটাতে ওই লোকজন 7টা-8টার মধ্যে সব অফিসে ঢুকে যায়, আর আমরা তো বেরোই পরে। আমি তো বেরোলাম এখন 8:30টারও বেশি বাজে। তো এই কারণে এখন আর মানুষ দেখতে পাচ্ছি না, একটা জনশূন্য পরিবেশ। মানে রাস্তাগুলো হয়েছে কি একদম চিপা চাপা টাইপের, আর শুধু চলে খালি অটো আর অটো, শুধু অটো আর অটো। কত দিয়ে অটো যে চলে, মানে রাস্তায় বেরোলে আপনার সামনে কতগুলো অটো পড়বে সেটা আপনি বুঝতেই পারবেন না। এটা হচ্ছে টঙ্গাবাড়ি, মূলত টঙ্গাবাড়ি এলাকার ভিতর দিয়ে আমি এখন যাচ্ছি আর কি। আশুলিয়ার টঙ্গাবাড়ি কিন্তু অনেক নাম করা একটা এলাকা, কারণ এই এলাকার ভিতরে যতগুলো এমপি বা যতগুলো পাওয়ারফুল লোকজন সবগুলো এই এলাকা থেকেই। যেমন মুরাদ জং ছিল আওয়ামী লীগের, ওনার বাড়ি এই এলাকায়। তারপরে সালাউদ্দিন বাবু বিএনপির, ওনার বাড়ি এলাকায়। তবে এখন যেহেতু বিএনপির ফিল্ড ভালো, হতে পারে ভবিষ্যতে এমপি সালাউদ্দিন মাহমুদ। তো সালাউদ্দিন মাহমুদ হচ্ছে এলাকার, তো সেক্ষেত্রে এলাকাটা আবার মনে হয় যে একটু জাঁকজমক হবে। এমনিতে রাস্তা হইলে জাঁকজমক হবে সেই। এই দেখেন এখানে একটা জিনিস আপনাদের বোঝাই। এই যে আমি যে জ্যামটাতে পড়লাম, এই জ্যামটাতে পড়ার কোনো প্রশ্নই ওঠে না। রাস্তা প্রচণ্ড সরু, হ্যাঁ, এক জায়গাতে গাড়ি যাবে, এক জায়গাতে আসে। বাট এই রাস্তার ভিতরে সিমেন্টের ব্যবসা করে, রাস্তার ভিতরে সিমেন্টের গাড়িটা রেখে দিছে। রাস্তার ভিতরে সিমেন্টের গাড়িটা রাখার কারণে এই জ্যামটা কিন্তু পড়ে গেছে, গাড়ি পাস হতে পারতেছে না। তাহলে এই সমস্ত কাজ যে মানুষ করে, মানুষের বিবেকবোধ কই আমি বুঝি না। দিন যাইতেছে যত, মানুষের বিবেকবোধ তত নষ্ট হইতেছে, মানুষ তত নির্বোধ হইতেছে। একটু খেয়াল করে দেখবেন আপনার আশেপাশের মানুষগুলাও দিন যাবে আর নির্বোধ হবে। তো এই যে এখন আমি কিন্তু মোটামুটিভাবে আশুলিয়ার মেন রোডে উঠে গেলাম। তো এই মুহূর্তে হচ্ছে আমি মেন রোডে আছি। মেন রোডের অবস্থাটা দেখেন আপনারা, মেন রোডের অবস্থাটা খুবই খারাপ। খারাপের একটা লিমিট থাকে, খারাপের একটা সীমা থাকে। তো এটা খারাপের সীমা লঙ্ঘন করে ফেলছে। তাই তো বৃষ্টি নাই, বৃষ্টি হলে তো একবারে কামসারা। এই হলো অবস্থা। তো এই দিক দিয়ে আমি প্রতিদিনই যাতায়াত করি, যেহেতু আমার অফিস এদিক দিয়ে যাওয়া লাগে। তো অফিসে যাইতে গেলে এটা ইউজ করা লাগে, এটা ইউজ করা খুবই একটা কষ্টকর ব্যাপার। এই যে বৃষ্টি হইলে তো মানে গাড়ি যদি ওয়াশ করি, সেই গাড়ি ওয়াশ একদিনের ভিতরে আবার আগের মতো হয়ে যায়, মানে যত ময়লা যতই আসছিল সেরকম হয়ে যায়। তারপরে অলরেডি দেখতেছি মানে আমার গাড়িতে অনেক ময়লা হওয়ার একটা মাত্র কারণে এই রোডে প্রচণ্ড ধুলা বালি, মানে রাশ, একদম রাশ ভাই, একদম রাশ। এত রাশ একটা রোড, সেটা বলার বাইরে। তো এখন আমি আর একটা বাইপাস ধরে যাবো, সোজা যাবো না। সোজা গেলে আমি জিরাবর্দে যাইতে পারতাম ওই দিক দিয়ে, ঠিক আছে, যাবো না, একটা বাইপাস ধরবো। এই যেগুলো ওরা কাজ করে, ওরা হলো রাস্তার কামগুলো সারে। এই যে ঢুকে গেলাম। এই দেখেন এই জায়গা আবার কি, এখানে আবার ময়লা পানি, একদম বাথরুম থেকে পানি আসতেছে। সি 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 এই এলাকার মানুষের না কোনো মানে দায়িত্ব জ্ঞান নাই। আমরা চলাফেরা করি, আমরা বাইরের, আমার কথা বাদ দিলাম, তারা কি চলাফেরা করে না? তারা এগুলো ঠিক করতে পারে? একদম ওয়াশরুমের পানি, বাথরুমের পানি, মানে ওই ড্রেন দিয়ে যাইবার যায়, ওটা ড্রেন মেন ব্লক হয়ে গেছে, ড্রেন মেন হয়তো জ্যাম হয়ে গেছে, ওই পানিটা উপরে চলে গেছে। তাহলে বুঝেন কি ঘৃণা একটা বিষয়, এত ঘৃণা বিষয়। সি সি। তো এই দেখেন, এই যে একটা গার্মেন্টস,
এরকম মানে এলাকায় প্রচুর গার্মেন্টস, শিল্প অঞ্চল এলাকা তো, এই যে একটা গার্মেন্টস, অনেকগুলো গার্মেন্টস আছে। গার্মেন্টস শিল্প হইতে সব বর্তমানে বাংলাদেশে। এই গার্মেন্টস শিল্প না থাকলে কিন্তু বাংলাদেশ এত উন্নত হতে পারতো না, বা গার্মেন্টস শিল্প থেকে কিন্তু অনেক মানুষের কর্মস্থান সচল হয়েছে। এই গার্মেন্টসের উপরে নির্ভর আছে অনেক মানুষ, যারা কিনা গার্মেন্টস থেকে ভালো একটা স্যালারি পায়, তারপরে সেই স্যালারি নিয়ে কিন্তু কাঁচা বাজার করে, রুম ভাড়া দেয়, এটা করে ওটা করে, মুদি মাল কিনে। তার মানে কি, এই কাঁচা বাজারওয়ালা, মুদি মালওয়ালা বা বাসা ভাড়াওয়ালা, ওনারা কিন্তু সবাই গার্মেন্টসের উপর ডিপেন্ডেন্ট। মানে এই এলাকাটা পুরো গার্মেন্টসের উপর ডিপেন্ডেন্ট। গার্মেন্টস যদি না থাকে এলাকাটা পুরো নিঃস্ব হয়ে যাবে, একদম গরিব হয়ে যাবে। তো সেক্ষেত্রে গার্মেন্টসের গুরুত্ব অপরিসীম এই এলাকার জন্য, প্লাস পুরা রাষ্ট্রের জন্য আমি মনে করি গার্মেন্টস একটা অপরিসীম ভূমিকা রাখে। কেননা পুরা রাষ্ট্রে যে বৈদেশিক মুদ্রাটা অর্জন হয়, যারা প্রবাসী আছে তারা যে বৈদেশিক মুদ্রা পাঠায়, রেমিটেন্স পাঠায়, ওরকম রেমিটেন্স কিন্তু গার্মেন্টসের মাল শিপমেন্ট করে, গার্মেন্টসের যে প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু সেল করে বা সেগুলো শিপমেন্ট করে কিন্তু ওই রকম একটা রেমিটেন্স আদায় করতে পারে বাংলাদেশের রাষ্ট্র। বাংলাদেশের রাষ্ট্র না শুধু, আরও বেশ কয়েকটা রাষ্ট্র আছে, যেমন ভিয়েতনাম, এই সমস্ত বেশ কিছু রাষ্ট্র আছে যারা কিনা গার্মেন্টসের উপর নির্ভরশীল। গার্মেন্টস তাদেরকে বড় একটা রেমিটেন্স এনে দেয়। ইভেন আমি দেখেছি মানে শ্রীলঙ্কা অনেক ভালো কাজ করে। আমার ফ্যাক্টরিতে একটা স্যাম্পল আসছিল, যেই স্যাম্পলটা আমাদের বানাতে হবে, তো সেই স্যাম্পলটা শ্রীলঙ্কাও বানাইছে। তো শ্রীলঙ্কার স্যাম্পলটা দেখে আমি টাসকে খেয়ে গেছি যে ওদের কাজ কতটা নিখুঁত। আমরা একবার ওরকম সুন্দর করে বানাইতে পারি নাই, 2-3 বার ইয়া করে তারপরে বানাইতেছে। এই যে আবার এনে টাকা অ্যাক্সিডেন্ট বাজাই দিছে। এগুলো কি বলবো, যাক 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 যাক, যাবো 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 যাবো। ওরে এরা কয়েকদিন আগে আমি পিটানের অবস্থা করছিলাম, একটা হাইজ ওর সাথে আটকে পড়ছে এরকম ভাবে। তা আমি তো ওরে ধরছি, এই তুই এনে গাড়ি রাস প্রতিদিন এই যে একটা রাখছে। পরে কয় ভাই ভুলে গেছে ভুলে গেছে, অনেকক্ষণ পরে গাড়ি করে স্টার্ট নিল, তারপরে গেল গা শালার। মানে আমরা যে একটু ফ্রিভাবে অফিসে আসুম সেরকম একটা অবস্থা নাই আর কি, ভালো লাগে না, ভালো লাগে না। আচ্ছা, যেটা বলতে রাখছিলাম, তো শ্রীলঙ্কা কিন্তু খুব ভালো প্রোডাক্ট বানায়, সেটা আমি নিজের চোখে দেখছি। যেই প্রোডাক্টের অর্ডার আইছে আমাদের এখানে, সেটা শ্রীলঙ্কায় অর্ডার আইছে। তো অর্ধেক অর্ডার দিছে। তো শ্রীলঙ্কা আগে আসছে, শ্রীলঙ্কা আগে স্যাম্পল বানাইছে, আমরা স্যাম্পল বানাবো। তো সেম স্যাম্পলটা শ্রীলঙ্কা থেকে আমাদের এখানে আসছে। তো আসার পরে মাস্টার স্যাম্পল হিসাবে, তো সেই স্যাম্পলটা দেখলাম, উফ কত নিখুঁত। আমরা স্যাম্পল বানাইছি আগে, তার 1-2 দিন আগে, এতটা নিখুঁত হয় নাই। পরে আবার বানানো লাগছে আমাদের, আবার বানানোর পরে শ্রীলঙ্কার ওইটার মতো হয়েছে। মানে এতটা কাজ ওদের ভালো, আমি জাস্ট অবাক হয়ে গেলাম সেদিন দেখে। তবে যাই হোক, আমি এখন চার দোকানে এখানে আসছি, এখান থেকে আমি 1 কাপ চা খাবো, প্রতিদিনই খাই। দোকান থেকে এখন চা খাবো।